কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দেন যাতে করে কেউ টের না পায়। নিজেকেও ভবিষ্যতের জন্য রেডি রাখবেন। যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতে পুরোটা না হলেও 1/3 আপনাকে ভোগ করে যেতে হবে। এই গোলাকার পৃথিবীতে আপনার দেয়া কষ্টগুলো ঘুরে ফিরে একদিন না একদিন আপনার কাছেই ফিরে আসবে। আপনি অনুশোচনা এবং আত্মগ্লানিতে ভুগতে 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 নিজেকে একদিন শেষ করে ফেলবেন। হয়তো আপনার ওই যে সো কল্ড ইগো, এইটার জন্য হয়তো সেই ব্যক্তির কাছে মাফও চাইতে পারবেন না। সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘ নিঃশ্বাস বড় খারাপ জিনিস। সামনে এগোতে গেলে শিকলের মতো পাগুলোকে জড়িয়ে ধরে। আসলে কেউ অভিশাপ না দিলেও রুহের হাই কিন্তু মানুষের গায়ে গিয়ে লাগে। ইংরেজিতে যাকে বলে রিভেঞ্জ অফ নেচার। মানুষ হয়তো ভুলে যায়, কিন্তু প্রকৃতি কিন্তু ভোলে না। জাস্ট সময়ের ব্যবধান। কেউ দোষ করে আপনাকে অপবাদ দিচ্ছে, নিজের দুর্বলতা প্রকাশের ভয়ে আপনাকে ছোট করে মানুষকে দেখাচ্ছে। আপনার শ্রম সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে আপনার ন্যায্য অধিকার থেকে আপনাকে বঞ্চিত করছে। কথার বাণে আপনাকে জর্জরিত করছে, ক্ষত বিক্ষত করুক না, করুক না, ক্ষতি কি? জরুরি না সবকিছুর উত্তর আপনাকে এক্ষুনি দিতে হবে। কিছু উত্তর সময়ের উপরে ছেড়ে দেন, দেখবেন সময় মতো উত্তর পেয়ে গেছে। এই কথাটা বলার পেছনে অবশ্যই কিছু কারণ আছে। আজকে 2-3 দিন ধরে আমার মনটা ভীষণ খারাপ, আমার পারিবারিক কিছু কারণে। কারণ আমি আজকে কয়েকদিন ধরে মানসিকভাবে প্রচণ্ড রকম কষ্টে আছি। তো আমি অবশ্যই একদিন আপনাদের কাছে রিভিল করব মানুষের জীবনের আর কি পারিবারিক গল্প আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। যে পরিবারে আসলে আপনজনরা, আত্মীয় স্বজনরা কিভাবে যত্ন করে স্বার্থপরের মতো একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়। তিলে 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 একটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে মানসিক যন্ত্রণা দেয়। এটা গল্প না, এটা বাস্তবতা, যেটা আমাদের ফ্যামিলির সঙ্গে ঘটেছে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কোনো একটা প্ল্যাটফর্মে, আজকে যদি আমি আমার নিজের দেশে থাকতাম তাহলে হয়তো আমি আমাদের বাংলাদেশে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে একটা পরিবার কিভাবে নিজের আপনজন দ্বারা কিভাবে ধ্বংস হয়ে যায়, একদম ধ্বংসস্তূপে পরিণত করে, মাটির সাথে সব কিছু একদম গুঁড়িয়ে দেয়, এবং বিবেকহীন মানুষের মতো এই সমস্ত আত্মীয় স্বজনরা যখন মিথ্যা অপবাদ দিতে থাকে, মিথ্যা কথার ফাঁদে ফেলে যেভাবে ওই পরিবারের সদস্যগুলোকে মানসিকভাবে হেয় প্রতিপন্ন, মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে, সেই গল্পটা বা সেই বাস্তবতাটা হয়তো কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে আমি বলতাম। যেহেতু আমার নিজেরই একটা প্ল্যাটফর্ম আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সম্পূর্ণ আমার দায়ভার নিয়ে আমাদের পুরো পরিবারের সাথে যেটা ঘটে গেছে আজকে দীর্ঘ সেই
2004 সাল থেকে স্টিল ঘটে যাচ্ছে, আপনাদেরকে শোনাবো। তো যে কারণে আজকে কয়েকটা দিন ধরে আমি ভীষণ রকমের মানসিক কষ্টে আছি। আমার বাবা মানসিক কষ্টে ছটফট করছেন এবং আমি দূর থেকে আমি কিছু করতে পারছি না। আমি সময়ের উপরে সমস্ত বিচার আমি ছেড়ে দিয়েছি। কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, চলেন রান্না করি। রান্না করতে করতে আরো অনেক গল্প হবে। এখনো চাটা বানাইনি, চাটা বানিয়ে নিব। চলেন। হ্যাঁ, চলে আসলাম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটু ইমোশনাল কথাবার্তা বলে ফেলেছি, বিকজ অফ আমি নিজেই ইমোশনাল, মানসিকভাবে বিধ্বস্ত। আজকে যদি সুযোগ থাকতো একদম উড়ে চলে যেতাম বাংলাদেশে আমার বাবার কাছে, কারণ আমার বাবা এই বয়সে এসে এমন একটা হোঁচট খেয়েছে, এমন একটা ধাক্কা ওনাকে সহ্য করতে হচ্ছে, যেটা হয়তো ওনার বয়স এবং ওনার ফিজিক্যাল কন্ডিশনের কারণে এই ধাক্কাটা উনি কতটুকু আর কি উনি নিতে পারবে জানি না। তো যাই হোক, চলেন রান্না করতে করতে আপনাদের সঙ্গে বাকি কথাগুলো শেয়ার করব। আজকে রান্না করব একটু খাসির মাংস, তো কোরবানির মাংস। এটা আমার ছোট ননাস পাঠিয়েছেন। তো এই কোরবানির মাংসটাই আজকে রান্না করব। আমি কালকে রাত্রে জিনিসটাকে একটু মশলা টশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আর একটু বাচ্চাদের জন্য একটু পোলার চাল ধুয়ে নিয়েছি, একটু পোলাও রান্না করব। এটাকে রাইস কুকারে রান্না করব। আমি তো এর আগেও দেখেছি কিভাবে আমি রাইস কুকারে পোলাও রান্না করি। আর এই খাসির মাংসটা একদম কষা কষা করব। কোরবানির মাংস তো একদম ভুনা ভুনা করব। তো মাংসগুলো উনি যেভাবে দিয়েছে বিগ বিগ সাইজ, আমি আর এটাকে ছোট করিনি, আমি এভাবেই বড় বড় করে রেখেছি, এভাবেই মাংসটাকে ভুনা করব। তো এদিকে আমি মাংসটা একটু তাড়াতাড়ি রান্না করছি, আসলে ধৈর্য খুবই কম আজকে আমার। তো যে কারণে মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব। কষাবো, কষাতে তো হবেই, কিন্তু নরমটা করে নিব প্রেসার কুকারে। আর যেহেতু অনেক বড় বড় সাইজ, তো এমনি যদি আমি রান্না করতাম প্রেসার কুকার ছাড়া তাহলে আমার অনেক সময় লাগতো। তো অলরেডি আমি প্রেসার কুকারটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। চলেন, এখন তেলটা সম্ভবত গরম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন এতে আমি দিয়ে দিব একটু গোটা গরম মশলা। বিসমিল্লাহ। আমি তো আগেও বলেছি খাসির মাংসে একটু এক্সট্রা গন্ধ থাকে, যে কারণে খাসির মাংস রান্না করার সময় একটু এক্সট্রা মশলাও ব্যবহার করতে হয় গন্ধটাকে কিল করার জন্য। তো আজকে আর এত ডিটেলসে আমি কি মশলা দিলাম, কি করলাম, এত কিছু আজকে আর দেখাবো না, কারণ এরকম খাসির মাংস, স্পেশাল খাসির মাংস রান্না করা অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। ইচ্ছা করলে আপনারা একদম ডিটেলসে দেখতে চাইলে চলে যাবেন, ওখান থেকে পুরো রেসিপিটা দেখে নেবেন। আমার এটাতে সুন্দর গন্ধ ছেড়ে এসেছে। এখন এতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি একটু হালকা বাদামি বাদামি কালার করে দিব। আমি আগে সম্ভবত আমার একটা ভিডিওতে আমি বলেছি আমার মাকে আমরা হারিয়েছি 2004-এ। আমার আম্মাকে আমরা হারানোর পর আসলে আমাদের পুরো ফ্যামিলিটাই একদম ব্রোক ডাউন। কারণ আমার বাবা প্রচণ্ড রকম সহজ সরল একটা মানুষ, খুবই সাদামাটা একটা মানুষ, এবং ওনার মতো এত ভালো মনের মানুষ, এত অনেস্ট আমার চোখে খুব কম পড়েছে।
তো এবং আমার আম্মা ছিলেন প্রচণ্ড ইন্টেলিজেন্ট, প্রচণ্ড রকম সুন্দরী মহিলা। তো আমাদের পুরো সংসারটাকে বেঁধে রেখেছিলেন আমার আম্মা একদম পুরা সংসারটাকে। এবং আমাদের বাসাতে আমরা ফিল করতাম যে বাসায় আমরা শুধু 3টা বাচ্চা না, আমরা 4টা বাচ্চা। আমার মায়ের 4টা বাচ্চা, আমরা 3 ভাই বোন এবং আমার বাবাও ছিলেন একদম বাচ্চাদের মতো, বাচ্চা সুলভ তার আচরণ। উনি খুব হার্ড ওয়ার্কার ছিলেন, আগেই বলেছি, প্রচণ্ড রকম অনেস্ট। উনি জীবনে পরিশ্রম করেছেন, টাকা ইনকাম করেছেন, আর পুরো সংসার, সামাজিকতা সমস্ত কিছু মেনটেন করতেন আমার আম্মা। তো আসলে যেই মানুষটা একটা সংসারকে একটা মালা গাঁথার মতো, একটা সুতার মধ্যে যেভাবে পুঁথি একটা একটা করে পুঁথি গেঁথে গেঁথে একটা মালা তৈরি করা হয়, আমার আম্মা আমাদেরকে ঠিক ওভাবেই গেঁথে গেঁথে উনি একটা মালার মতো তৈরি করে উনি গেঁথে রেখেছিলেন। এবং উনার প্রচণ্ড রকম হাই অ্যাম্বিশাস লেডি ছিলেন, যে কারণে ছেলে মেয়েদেরকে আমরা ছোটোবেলা থেকেই আমাদেরকে বিভিন্নভাবে উনি মানুষ করার চেষ্টা করেছেন। লেখাপড়া, গান বাজনা, অভিনয়, কালচারাল যত কিছু আছে সব কিছুর ভেতরে উনি আমাদেরকে সারাক্ষণ এঙ্গেজ করে রাখতেন। এবং এত পরিশ্রমী মহিলা ছিলেন, এক হাতে সংসার সামলিয়েছেন, আমার বাবাকে সামলিয়েছেন, আমাদের ভাই বোনদের সামলিয়েছেন, আমাদেরকে স্কুলে নেওয়া আনা, কোচিংয়ে যাওয়া, বাসায় টিচার আসছেন, আমরা ঠিকমতো পড়াশোনা করছি কি না, সমস্ত কিছু উনি এক হাতে খেয়াল করতেন। এবং ফ্যামিলি, একদম আত্মীয় স্বজন, সমস্ত কিছু। তো আম্মা যতদিন বেঁচে ছিলেন আমরা আসলে কিছুই বুঝি নাই। আম্মা যতদিন বেঁচে ছিলেন দেখেছি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার অনেক প্রয়োজন ছিল। আমাদের ফ্যামিলিতে সবার অনেক প্রয়োজন ছিল। তখন সবার আত্মীয় স্বজন, সবার চেহারা দেখেছি। এখানে হই হুল্লোড়, আনন্দ, তাদের ভালোবাসায় আমরা একদম গদগদ ছিলাম। আত্মীয় স্বজন সবার ভালোবাসায় আমরা একেবারেই গদগদ ছিলাম। কিন্তু আর আম্মা মারা যাওয়ার পরে রূপটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, পুরো সংসারটা একদম ভেঙে তছনছ হয়ে গেল। সংসারটা গ্রাস করে ফেললো আমাদের পার্টিকুলার কিছু আত্মীয় স্বজন, ন্যাস্টি মেন্টালিটির কিছু আত্মীয় স্বজন আমাদের সংসারটাকে একদম পুরা সংসারটাকে গ্রাস করে ফেললো। আমরা ভাই বোনরা একদম ছিটকে পড়ে গেলাম চারিদিকে, যার যার মতো শেষে। তখন একটা সময় মনে হতো যে আমাদের যে একটা সময় যে সুন্দর একটা ফ্যামিলি ছিল, বাবা ছিলেন, মা ছিলেন, আমাদের একটা বাড়ি ছিল, আমাদের একটা সংসার ছিল, সব কিছু একদম মুহূর্তের মধ্যে আমরা সব ভুলে গেলাম। তো যাই হোক, আরেকদিন এই গল্পটা বলবো, তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীতে আসলে কে আপন কে পর, আর ঘরের শত্রু যে বড় শত্রু এটা রিয়ালাইজ করবেন। কারণ আমরা আজকে 2004 থেকে স্টিল আমরা জিনিসগুলোকে আমরা পদে পদে আমরা ফেস করছি, আমরা রিয়ালাইজ করছি। আর একটা জিনিস, কষ্টটা সেখানেই যে আজকে বাইরের মানুষ ধোঁকা দেয়, কষ্ট দেয়, বাইরের মানুষ ঠকায়, সেই কষ্টটা সহ্য করা যায় যে বাইরের মানুষ। আর যখন নিজের আপনজনরা যখন কষ্ট দেয়, ঠকায়, সব কিছু তছনছ করে দেয়, তখন সেই কষ্টটা কাকে গিয়ে বলবেন, কার কাছে সেই দুঃখটা কাকে গিয়ে বলবেন, কার কাছে বিচার চাইবেন? আর যাদের কাছে যাবেন
তারাও দেখবেন সুন্দর করে মুখ লুকিয়ে রাখছে, তারাও দেখে না দেখার ভান করছে, সত্যটা জেনেও সত্যটা প্রকাশ করতে তারা ভয় পাচ্ছে, কারণ হয়তোবা তাদেরও কিছু দুর্বলতা সেখানে আছে। যাই হোক, হ্যাঁ, আমার পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে আসছে। আজকে রান্না তো প্রচণ্ড রকম সিম্পল রান্না করছি, যে কারণে আজকে রান্না এত ডিটেলসে দেখাবো না, যেহেতু আপনাদের সঙ্গে মনের কষ্ট শেয়ার করছি। হ্যাঁ, পেঁয়াজটা অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব আমার মাংসগুলো ম্যারিনেট করে রাখা। হ্যাঁ, একটু গরম পানি বসিয়ে রেখে আসলাম, কারণ মাংসতে একটু গরম পানি দিতে হবে। এখন মাংসটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা আসলে 3 ভাই বোন, আমার বড় ভাই, তারপর আমরা 2 বোন। তো দুর্ভাগ্যবশত আজকে কয়েক মাস হলো আমার বড় ভাই, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন ওপারে। আল্লাহ পাক প্রচণ্ড রকম হয়তো ভালোবাসতেন বলে আমার মায়ের মতো আমাদের বড় ভাইকেও উনি নিয়ে গেছেন। তো আমার বড় ভাই চলে যাওয়ার পরে এপ্রিল মাস, এবছরই মারা গেলেন এপ্রিলের 1 তারিখে। তো এপ্রিল থেকে এই পর্যন্ত আরও কঠিন বাস্তবতা দেখছি আমরা 2 বোন। কথার পিঠে কথা, কথায় কষ্ট দেয়া, কথায় একদম ভেতরে ক্ষত বিক্ষত করে দেয়া, এগুলো উপলব্ধি করছি। এখন সবাই জানে যে আমাদের 2 বোনের আসলে মাথার উপরে শক্ত কোনো গার্জিয়ান নাই। বাবা আছেন, বেঁচে আছেন, তো 80-র উপরে বয়স, উনি ঠিক করবেন, হয়তো শুনতে পারেন, চোখের পানি ফেলতে পারেন, দ্যাটস ইট, এটুকু। তো সেটাই সুযোগ বুঝে সবাই এখন আঘাতের পর আঘাত, কথা, মানুষের কথা বড় খারাপ, একদম এইখানে গিয়ে লাগে, জানেন, একদম ক্ষত বিক্ষত করে দেয়। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব গরম পানি। হতে থাক, আমি ফিরছি খুব শর্ট টাইমে, ততক্ষণ আপনারা আমার সাথেই থাক। এপাশে রাইস কুকারে একটু পোলাওটা বসিয়ে দেন। পোলাওর চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে রাইস কুকারে দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিব একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি পানি। আমি এতে একটু দুধ দিয়ে দিব, হাফ অ্যান্ড হাফ। ব্যাস, খালি লবণটা চেক করে দেখি। এখন ওদিকে আমার একদম সাদা ঝরঝরা পোলাও হতে থাক, ওদিকে মাংসটাও প্রেশার কুকারে। আমি এগুলো একটু গুছিয়ে নেই, আমি আসছি খুব শর্ট টাইমে আপনাদের সামনে। মাংসটা মোটামুটি 50% হয়েছে, এর জন্য আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিলাম। এখন জিনিসটাকে
হতে দিব, ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। আর এর ভেতরে দিয়ে দিব আমি আস্ত কয়েকটা রসুন। এটা হতে থাক, আমি একবারে ফিরবো সার্ভিং ডিশ নিয়ে। আমার রান্না অবশেষে ডান। এই হচ্ছে আমার খাসির মাংস, রসুন দিয়ে একদম ভুনা ভুনা খাসির মাংস। আর এই হচ্ছে আমার রাইস কুকারে একদম ঝরঝরা সাদা পোলাও। দ্যাটস ইট। এখন মজা করে খাবার পালা। হ্যাঁ ভিউয়ার্স, চলে এসেছি আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ আমার দুটো রান্নাই শেষ হয়ে গেল। তো আমি তো খুব কাছের থেকে আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে তো রান্নার চেয়ে আড্ডাটাই বেশি ছিল, গল্প 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 গল্পে গল্পে আজকে পুরা সময়টাই আপনাদের সঙ্গে পার করে ফেলেছি। মনের কিছু একদম আমাদের জীবনের কিছু বাস্তব কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আরও অনেক 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 গল্প বাকি। আমি অবশ্যই আমার এই প্ল্যাটফর্মে আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ মানুষ জীবন থেকেই মানুষ শেখে। হয়তো আমার গল্পের মতো আমাদের আমাদের পরিবারের এরকম গল্পের মতো এরকম হাজারো পরিবারের হাজারো রকমের গল্প এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। হয়তো আমরা কারোটা জানি, কারোটা জানি না। তবে এই গল্পগুলো আমার একমাত্রই উদ্দেশ্য, এই গল্পগুলো শেয়ার করার জন্য। অদূর ভবিষ্যতে কারো পরিবারে যাতে এই ধরনের প্রবলেমগুলো না হয়, আমরা যাতে আগে থেকেই সচেতন হতে পারি, এই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করা। তো যাই হোক, আজকে আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণটাই আমার একদম, আমি সমস্ত দায়ভার আমি নিয়ে আমার পরিবারে আমার ছোট বোন এবং বাবাকে নিয়েই আমার এখন পরিবার। যেহেতু আমি বড়, এখন পরিবারের ধরতে গেলে আমি এখন গার্জিয়ান। আমার বাবা গার্জিয়ান, বাট ওনার যেহেতু এখন বয়স হয়ে গেছে, ওনার কোনো ডিসিশন, কোনো কথা বলার মতো সেই অবস্থাতে উনি এখন আর নাই। তো বড় মেয়ে হিসেবে, ফ্যামিলির বড় মেয়ে হিসেবে আমি এখন এই ফ্যামিলির গার্জিয়ান। তো আমার কথাগুলো যদি কারোর কষ্ট লেগে থাকে, আমার কোনো ফ্যামিলি মেম্বারের কান পর্যন্ত যদি পৌঁছে থাকে, এবং আমার ফ্যামিলি মেম্বার সঙ্গে যদি এই বিষয়ে যদি কথা বলতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। কি বলবো, সব শেষে একটা কথাই আমার আত্মীয় স্বজনের উদ্দেশ্যে বলবো, যে যখন আমার মা বেঁচে ছিলেন তখন আপনাদের প্রত্যেকের জীবনেই আমার বাবা মার প্রয়োজন ছিল। যখন আমার মা মরে গেছে বা আমার মা মারা যাওয়ার পরেও আমার বাবার প্রয়োজন আমার আত্মীয় স্বজনের জীবনে ছিল, ততদিন তারা আমার বাবার প্রয়োজনটাকে তারা উপলব্ধি করেছে। আজকে যখন আমার বাবা নিঃস্ব, বয়সের ভারে, ক্ষমতা হারিয়ে, সমস্ত কিছু জরাজীর্ণ আমার বাবা, তখন তো আমার আত্মীয় স্বজন কারোর আর আমাদের প্রয়োজন নাই। এবং আমার এই 50 বছর লাইফে আমি একেবারে কি বলবো, নিজের ইয়েতে জোর কণ্ঠে আমি বলতে পারি যে আমরা কখনো আমাদের আত্মীয় স্বজন কারোর প্রতি আমরা মুখাপেক্ষী হয়েছি। আমাদের কারণে কখনো কোনোদিন আমাদের আত্মীয় স্বজনের কারোর সম্মান নষ্ট হয়েছে, বা আমরা কখনো আমাদের কোনো প্রয়োজনে আত্মীয় স্বজনের দ্বারস্থ হয়েছি। দূর থেকে ভালোবেসেছি, সম্মান করেছি, এখনো সম্মান করি, ভালোবাসি। তো আশা করব যে আমাদেরকে সেই সম্মানের প্রতিদানটা দেওয়ার জন্য। আর কিচ্ছু চাই না, শুধু আর কি নিজেদের দায়িত্ব এড়ানোর জন্য, নিজেদের ভুলগুলোকে এড়ানোর জন্য মিথ্যা কথা শুনে, মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে কষ্ট দিবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। যেহেতু আমি আমার পরিবারের গার্জিয়ান, তো আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এবং আমাদের যতটুকু প্রাপ্য আশা করব
আপনারা আমাদের প্রাপ্যটুকু 100% বুঝিয়ে দিবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন ভিউয়ার্স। আজকে অনেক রুডলি অনেকগুলো কথা বলে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি এই প্ল্যাটফর্মে কেন কথাগুলো বলতে চেয়েছি, এগুলো কালের সাক্ষী হয়ে যেন থেকে যায়। আর কোনো না কোনো ওয়েতে আমার আত্মীয় স্বজন পরিবারের কাছে আমাদের কষ্টগুলো তাদের কান পর্যন্ত পৌঁছায়। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ।